মিস মার্পলকে তো আপনারা চেনেন, তারই একটি অ্যাডভেঞ্চার কাহিনী আজকে শুনুন। কাহিনীটির নাম স্যাংচুয়ারি, লেখিকা আগাথা ক্রিস্টি। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুহাতে ফুটন্ত ক্রিসেন্থিমাম নিয়ে ভাইকারের বউ প্রবেশ করলেন ভিকারেজের মধ্যে। তার জুতোর ডগায় লেগে আছে শিশির স্নাত মৃত্তিকার কণা। শুধু তাই নয়, তার নাকের অগ্রভাগে সাত সকালে নিষ্পাপ ভালোবাসার স্পন্দন। কিন্তু এ দুটি বিষয় সম্পর্কে তিনি মোটেই অবহিত নন। দরজা খুলতে সামান্য পরিশ্রম করতে হলো তাকে। অবাধ্য দরজা কিছুতেই খুলবে না বুঝি। দুষ্টু বাতাস উড়িয়ে দিতে চাইল তার মাথার উপর ত্যাট্টাভাবে বসানো ফেল্টের হ্যাট। অতি কষ্টে হ্যাটকে সামলালেন তিনি। বাঞ্চ ডাকলেন বথার। উৎসাহী জননী ডায়ানা মিসেস হারমানের নামটা পাল্টে বাঞ্চ করেছেন তার কিশোরী বেলায়, কিন্তু কেন সে খবর আমরা জানি না। এখন তার নামের সঙ্গে এই শব্দটা জুড়ে গেছে। দুহাতে ভরা ক্রিসেন্থেমাম এগিয়ে গেছে পথ। চার্চ প্রাঙ্গণের দিকে তিনি এগিয়ে গেলেন চার্চের দরজার পাশে। বাঞ্চ বলে উঠলেন, ধুত, মনে হচ্ছে এই শীতে বোধহয় আমি আর বাঁচব না। অভ্যাস মতো সংগ্রহ করেছে ফুল সাজানোর জিনিসপত্র, ফুলদানি, জল ঢাকা দেবার টুকরো। তারপর বাঞ্চ মনে মনে বললেন, লিলি ফুল থাকলে ভালো হতো। এই ক্রিসেন্থেমাম দেখে আর ভালো লাগছে না আমার। তবু অভ্যেস মতো আঙুল চালিয়ে ফুলকে সুসজ্জিত করার চেষ্টায় মেতে উঠলেন তিনি। এই সাজসজ্জার মধ্যে কোনো কিছুকেই আমরা মৌলিক অথবা কৃত্রিম বলতে পারি না। বাঞ্চ হারমান হয়তো নিজের জীবনেও মৌলিকভাবে সেভাবে আঁকড়ে ধরতে ভালোবাসেন না। তার কাজকর্মের মধ্যে শৈল্পিক অনুভূতির ছাপ নেই, কিন্তু তার মধ্যে এমন একটা আবেশ আছে যাকে আমরা গৃহস্থালী বলতে পারি। আর আছে অনুপম উপস্থাপনা। সাবধানে ফুলদানিটিকে ধরলেন তিনি। তারপর এগিয়ে গেলেন সামনের দিকে। এবার তাকে বেদি পর্যন্ত পৌঁছতেই হবে। বেদিতে পৌঁছবার সঙ্গে সঙ্গে আকাশে সূর্যের ঝলকানি চোখে পড়ল। নিচু হয়ে সাবধানে ফুলগুলো সরিয়ে দিলেন। ঘাড় নিচু করে কিছু যেন বলার চেষ্টা করলেন তিনি। এ কি কালো মতো বস্তুটা? কি একজন মানুষের দেহ? তিনি অবাক হলেন। হাঁটু মুড়ে বসলেন ওই পুরুষ মানুষটির পাশে। তারপর ধীরে ধীরে মানুষটিকে উল্টে দিলেন। এবার মনে হলো তিনি যেন কিছু একটা অনুমান করতে পারছেন। কোনো বিপদ ঘটে গেছে কি? হাত দিলেন তার নাড়ির ওপর। অতি মৃদু স্পন্দন, এত মৃদু যে সহসা তা উপলব্ধি করা যায় না। তার মানে এখনো কি লোকটা বেঁচে আছে? তার সমস্ত মুখে ভয়ার্ত সবুজের আবরণ। না, এই মানুষটি মৃতার্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকটিকে দেখে মনে হয় তার বয়স 45-এর এপাশ ওপাশ, ঘন অথচ মলিন পোশাক তার পরিধানে। ভদ্রমহিলা কি আর করবেন, আবার নারীর ধ্বনি অনুভব করার চেষ্টা করলেন। মনে হলো এখন বোধহয় তাকে কিছুটা শুশ্রূষা করা দরকার। তিনি মৃতপ্রায় লোকটির বুকে ঘুষি মারবার চেষ্টা করলেন, যাতে রক্ত চলাচল স্বাভাবিক হতে পারে। আবার ভালোভাবে তার মুখের দিকে তাকালেন। কি আশ্চর্য, তার বুকের উপর এমন শক্তভাবে কাপড় বাঁধা কেন? মনে হচ্ছে কেউ কি তাকে হত্যা করার চেষ্টা করেছে। মস্ত বড় এক টুকরো কাপড়। কিছুই বুঝতে পারছেন না শ্রীমতী, তবুও রহস্যটা বোঝবার চেষ্টা করছেন। তার মানে ওই কালচে রঙা বস্তুটা কি? রক্ত শুকিয়ে এমন কালচে হয়ে গেছে? এবার বাঞ্চা নিজেকে স্থির রাখতে পারলেন না। কোনো রকমে বসে পড়লেন। ভয়ের ছবি আঁকা হলো তার সমস্ত তনুবাহারে। এবার লোকটির চোখের দিকে তাকালেন। বন্ধ চোখ, বেশ বোঝা যাচ্ছে উনি বোধহয় প্রচণ্ড ভয় পেয়েছেন। একটু বাদে ভদ্রলোক চোখ দুটি খুললেন, তাকালেন বাঞ্চের মুখের দিকে। তার চোখের পাতায় কোথাও কোনো অনুভূতির চিহ্ন নেই। ভয় অথবা উত্তেজনা, সাহস অথবা অবদমন কিছুই চোখে পড়ল না। কিন্তু চোখ দুটি এখনও জীবন্ত এবং সেখানে বুদ্ধিমত্তার ছাপ আছে। ভদ্রলোক ঠোঁট খুলে কিছু বলার চেষ্টা করলেন। বাঞ্চ নিচু হয়ে তার কথা শুনতে চাইছেন। কি আশ্চর্য, একটি মাত্র শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, ফিসফিসানি শব্দ। স্যাংচুয়ারি মানে অরণ্য আবাস। এই শব্দ কি এক দারুণ অর্থ বহন করছে বাঞ্চ ভাবলেন, কিন্তু এই অর্থের মধ্যে কি লুকিয়ে থাকতে পারে। একটু বাদে ভদ্রলোক আবার কাঁপা কাঁপা শব্দে বললেন, স্যাংচুয়ারি মানে অরণ্য আবাস। তারপর কি এক তন্দ্রাচ্ছন্নতা এসে গ্রাস করল ওই মানুষটিকে। তিনি আবার কেমন যেন হয়ে গেলেন। শ্বাসের শব্দ কমে গেল, চোখ দুটি আবার বন্ধ হয়ে গেল। আরও একবার বাঞ্চ ওই মানুষটিকে বাঁচাবার চেষ্টা করলেন। তার কবজিতে হাত রাখলেন, নারীর স্পন্দন বোঝার চেষ্টা করলেন। কি আশ্চর্য, নারীর গতি এখন আবার আরও কমে গেছে। মাঝে মধ্যে থেকে নারীর স্পন্দন শোনা যাচ্ছে। এবার তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তিনি বললেন, নড়বার চেষ্টা করবেন না, তাহলে ফল মারাত্মক হবে। আমি দেখছি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এই কটি কথা বোধহয় ওই মৃতার্ত মানুষটির কানে পৌঁছে গিয়েছিল। তিনি অতি কষ্টে চোখ খোলার চেষ্টা করলেন। না, এবার বোধহয় তিনি দেখতেই পাবেন না। তবু দেখবার চেষ্টা করলেন। পূর্ব জানলা দিয়ে ছুটে আসা আলোর পানে, আলোর উৎস তাকে এখন বাঁচিয়ে দিতে পারে। তিনি বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করলেন। শব্দগুলো এত অস্পষ্ট যে বাঞ্চ তার অর্থ বুঝতেই পারলেন না। বাঞ্চ ভাবলেন এই মানুষটির মধ্যে বোধহয় একটা রহস্য লুকিয়ে আছে। কিন্তু এটা কি তার স্বামীর নাম উচ্চারিত হচ্ছে? উনি বললেন, জুলিয়ান, আপনি কি এখানে এসেছেন জুলিয়ানকে খুঁজে পাবার জন্যে? এই প্রশ্নের কোনো উত্তর ভেসে এলো না মৃতপ্রায় মানুষটির মুখ থেকে। ভদ্রলোক শুয়ে আছেন, নিশ্চল, নিশ্চুপ, চোখ দুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও অতি মৃদুভাবে নাড়ি স্পন্দিত হচ্ছে। তার মানে এখনও প্রাণ আছে। অতএব বাঞ্চকে এবার
সচল এবং সজাগ হতেই হবে। বাঞ্চ উঠে দাঁড়ালেন, অতি দ্রুত চার্চ থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি তাকালেন তার ঘড়ির দিকে, সময়টা থেকে ঘাড় নাড়লেন উৎসাহে আশিস হতে। তার মানে ডাক্তার গ্রিফিথস হয়তো এখনও তার সার্জারিতে বসে আছেন, কয়েক মিনিটের মধ্যে উনি সেখানে পৌঁছে যেতে পারবেন। অতি দ্রুত হাঁটতে শুরু করলেন শ্রীমতী বাঞ্চ। এখন নষ্ট করার মতো সময় নেই। তিনি ওয়েটিং রুমের ভেতরে ঢুকে পড়লেন। এখন অপেক্ষা করতে কোনো মানে হয় না। সোজা পৌঁছে গেলেন ডাক্তারের সার্জারি রুমে। বাঞ্চ হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার, আপনাকে এখনই আসতে হবে। চার্চে একটি মানুষ মৃত্যুর প্রহর গুনছেন। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষায় কি জানা গেল বোঝা গেল না। তিনি বললেন, এই মানুষটিকে এখনই এখান থেকে ভিকারেজে নিয়ে যেতে হবে। সেখানে গেলে আমি আরও ভালোভাবে ওনার চিকিৎসা করতে পারব। কিন্তু কিভাবে সেটা সম্ভব? বাঞ্চ বললেন, ঠিক আছে, আমিও ওনার পাশাপাশি থাকবো। আমি আপনার হাতের কাছে সব কিছু গুছিয়ে দেবো। আমি হাবার্ট এবং জোন্সকেও সঙ্গে পাবো। আমার মনে হয় ওদের এখনই ডাকা উচিত, নাহলে মানুষকে তুলে ধরা সম্ভব হবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিকারেজে এখনই ফোন করছি। একটা অ্যাম্বুলেন্স আনতে হবে। তো আমার মনে হচ্ছে বেশি সময় নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো। ডাক্তার গ্রিফিথস তার কথা শেষ করলেন না। তিনি অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন। তার অভিব্যক্তির মধ্যে এমন একটা ভয়চকিত ভাব বিরাজ করছে। বাঞ্চের বুঝতে অসুবিধা হলো না যে লোকটির আয়ু আর বেশিক্ষণ নেই। বাঞ্চ বললেন, রক্তক্ষরণ শুরু হয়ে গেছে? ডাক্তার গ্রিফিথস সহসা মাথা নাড়লেন। তিনি বললেন, হ্যাঁ। কতক্ষণ ধরে উনি এখানে পড়ে আছেন? বাঞ্চ বললেন, আমার মনে হয় সারা রাত ধরেই উনি এভাবে পড়ে আছেন। আসলে সকালবেলা হারবার্ট চার্চের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে, কাজ শুরু করে, কিন্তু এখনও তো সে আসেনি। 5 মিনিট পরে ডক্টর গ্রিফিথসের কর্মধারা শুরু হয়ে গেল। তিনি ইতিমধ্যে সব কিছু শেষ করে এসেছেন। তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আহত লোকটি ওখানে শুয়ে আছেন। তাকে সোফার উপর শুয়ে দেওয়া হলো, গায়ের পর কম্বল চাপিয়ে দেওয়া হলো। বাঞ্চ তখনই কাজ করতে শুরু করেছেন। তিনি জলপূর্ণ একটি পাত্র নিয়ে এলেন। ডাক্তারের নির্দেশ মতো লোকটির সেবা করতে লাগলেন। গ্রিফিথস বললেন, ঠিক আছে, আমি এখনই একটা অ্যাম্বুলেন্স পাঠাবার চেষ্টা করছি, তবে পুলিশকে একটা খবর তো দিতেই হবে। ডাক্তার গ্রিফিথস উঠে দাঁড়ালেন, রোগীর দিকে তাকালেন। চোখ দুটি বন্ধ। তিনি আবার ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। বেশ বোঝা যাচ্ছে কোনো কারণে স্নায়বিক বিকলন ঘটে গেছে ওই মানুষটির। কারণটা কি তা জানবার চেষ্টা করতে হবে কি? গ্রিফিথস বলেন, না, ওই লোকটিকে গুলি করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এই গুলি করার ঘটনা বেশিক্ষণ আগে ঘটেনি। তিনি রুমাল দিয়ে ক্ষতস্থানটি ঢাকবার চেষ্টা করেছেন, আর যাতে রক্ত না বের হয় তাই ওই জায়গাটাতে ব্যান্ডেজ বাঁধার প্রয়াস করেছেন। মান যাইতে চাইলেন, এই ঘটনাটা কখন ঘটেছে বলে মনে হয়? আর কিভাবে আপনি এত কথা বলতে পারছেন? আমার দীর্ঘকালের অভিজ্ঞতা আমাকে এই সিদ্ধান্তে এনে দাঁড় করেছে। আমরা জানি, যদি কোনো মানুষ আহত হয় তাহলে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। শুধু তাই নয়, সে মরিয়া ভাবটা চোখে মুখে ফুটিয়ে রাখার চেষ্টা করে। তাকে দেখে মনে হয় সে বোধহয় আহত হয়নি, যেন কোনো ঘটনাই ঘটেনি। তার শরীরটা একেবারে এলিয়ে যায়। আমার মনে হচ্ছে এই ভদ্রলোকের ক্ষেত্রে একই ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার অনুমান ওনাকে চার্চের ভিতর গুলি করা হয়নি। না, ওনাকে বোধহয় অন্য কোথাও গুলি করা হয়েছে। অথবা উনি আত্মহত্যার চেষ্টাও করে থাকতে পারেন, তারপর রিভলভারটা ফেলে দিয়েছেন, চার্চের দিকে এগিয়ে গেছেন আহত পায়ে। বেশিক্ষণ আগে এই ঘটনা ঘটেনি। আমার মনে হয় এটা খুব টাটকা ঘটনা। হঠাৎ বাঞ্চ বলে উঠল, উনি অস্ফুটভাবে একটি শব্দ বলেছেন, স্যাংচুয়ারি। ডাক্তার ঘাড় ঘুরিয়ে বললেন, স্যাংচুয়ারি? বাঞ্চ বললেন, এখানেই জুলিয়ান এসে গেছে। তিনি বেরিয়ে গেলেন। তারপর বললেন তার স্বামীকে, জুলিয়ান, তাড়াতাড়ি এখানে এসো। রেভারেন্ড জুলিয়ান হারমান ঘরের ভেতর প্রবেশ করলেন। তার চেহারার মধ্যে বৌদ্ধিক ছাপ আছে। মনে হয় তিনি বোধহয় যথেষ্ট প্রাজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তি। তার এই প্রাজ্ঞতা তার মধ্যে এমন একটা পরিমিতি বোধের জন্ম দিয়েছে যা তার বয়সটাকে অকারণে বাড়িয়ে তুলেছে। জুলিয়াস হারমান বললেন, কী হয়েছে? তার হাবভাবের মধ্যে অদ্ভুত এক চঞ্চলতা ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলেন। বাঞ্চ অতি অল্প শব্দ খরচ করে পুরো ঘটনাটা স্বামীর কাছে ব্যক্ত করলেন। বাঞ্চ বললেন, চার্চের ভেতরে মৃতাত্ম মানুষটি পড়েছিলেন, তাকে গুলি করা হয়েছে। জুলিয়ান, তুমি কি এর বিষয়ে কিছু জানো? আমার মনে হয় উনি ঘুমের ঘরে তোমার নামই বলছিলেন। সোফার কাছাকাছি জুলিয়ান এসে দাঁড়ালেন। তারপর ওনার দিকে তাকালেন। আহা, হতভাগা মানুষটি। জুলিয়ান নিজের মনে বললেন, মাথা নেড়ে বললেন, না, আমি এই জীবনে কখনোই এই মানুষটিকে দেখিনি। না, কোনো জায়গাতে এর সাথে আমার যোগাযোগ হয়েছিল বলে মনে পড়ছে না। এই সময় মৃতপ্রায় মানুষটির চোখ দুটি খুলে গেল। তিনি ডাক্তারের মুখের দিকে তাকালেন। তারপর জুলিয়ান হারমানকে দেখলেন। এবার বোধহয় বাঞ্চের পালা। চোখের তারা কি একটা উত্তেজনা ফুটে উঠেছে। তিনি বাঞ্চের মুখের দিকে তাকালেন। গ্রিফিথস সামনের দিকে এগিয়ে এলেন। উনি বলেন, আসল ঘটনাটা কিন্তু আমিই জানি। তার চোখ দুটি বাঞ্চের চোখের উপর নিবদ্ধ। ভদ্রলোক কণ্ঠস্বর একেবারে ভেঙে গেছে। তিনি বলেন, প্লিজ প্লিজ। তারপর সমস্ত শরীরে একটা অদ্ভুত কম্পন দেখা দিল। এক মুহূর্তের মধ্যে তার প্রাণ পাখি খাঁচা ছেড়ে কোথায় যেন উড়ে গেল। সার্জেন্ট হায়াস পেন্সিলটা নিয়ে কি যেন একটা চিন্তা করছেন। নোটবুকের ওপর তাকিয়ে আছেন। শ্রীমতী হারমান, তাহলে এইটুকুই আপনারা জানেন, তাই তো? এর থেকে আর কোনো কিছু বেশি খবর কি আমি আশা করতে পারি না? বাঞ্চ বললেন, এটাই হলো ঘটনা। তার কোটের পকেট থেকে এইসব জিনিস পাওয়া গেছে। সার্জেন্ট হায়াস তাকালেন টেবিলের দিকে। তার মনে এখন নানা প্রশ্নের ভিড়। টেবিলের সামনে সাজানো একটি ওয়ালেট, একটি পুরনো দিনের ঘড়ি। এখানে WF এই দুটি অক্ষর খোদাই করা আছে। লন্ডনে যাবার রিটার্ন টিকিট,
ছাড়া আর কিছুই না। সুতরাং এই দ্রব্যগুলি দেখে ওই ভদ্রলোকের মৃত্যু রহস্য সম্পর্কে কোনো কথাই জানা যাবে না। পান জিজ্ঞাসা করলেন, আপনারা কি বুঝতে পারছেন এই ভদ্রলোককে? যে অনেক মিস্টার এবং মিসেস একলেস স্টেশনে ফোন করেছিলেন। আমার মনে হচ্ছে এই ভদ্রলোক বোধহয় মিসেস একলেসের ভাই, ওনার নাম বোধহয় স্যান্ডবর্ন। তিনি প্রথম থেকে খুব দুর্বল চিত্তের মানুষ ছিলেন। বেশ কিছুদিনের মধ্যে তার মধ্যে এক উন্মাদনা দেখা দিয়েছিল। তিনি ক্রমশ খারাপের দিকে এগিয়ে যান। একদিন আগে উনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আর ফিরে যাননি। মনে হয় ওনার সঙ্গেই বোধহয় রিভলভারটা ছিল। বাঞ্চ জানতে চাইলেন, তাহলে তিনি এখানে সে নিজেকে লুকিয়ে গুলি করবেন কেন? এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন কি? না, আমার মনে হচ্ছে এটা হচ্ছে অবদমন থেকে ঠেকানো, কারণ উনি খুব হতাশ হয়ে পড়েছিলেন, তাই এই জীবনে ভার আর বহন করতে চাননি। অনেক সময় এমন ঘটনা ঘটে যায়, হতাশা থেকেই তো মানুষ জীবন সম্বন্ধে নিষ্ক্রিয় হয়ে ওঠে। বাঞ্চ ওনাকে থামিয়ে দিয়ে বললেন, না, আমি জানতে চাইছি উনি এখানে এলেন কেন। রহস্যটা আমার কাছে বড় অদ্ভুত বলে মনে হচ্ছে। সার্জেন্ট হায়াস এই ব্যাপারে কী জবাব দেবেন? তিনি পুরনো দিনের পদ্ধতি অনুসারে বলেন, তিনি এখানে এসেছেন আমার জন্য জানা আছে। আবার অধৈর্য হয়ে উঠলেন বাঞ্চ। জানতে চাইলেন, সে তো আমি বুঝতে পারছি, কিন্তু পৃথিবীতে এত জায়গা থাকতে বেছে বেছে এই চার্চে এলেন কেন? এই রহস্যটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। হাস বলেন, সত্যি কথা বলতে কি মিসেস হারমান, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না। এর অন্তরালে কোন কারণ লুকিয়ে আছে সেটা জানার চেষ্টা করতে হবে, তাতে যদি মনের ভারসাম্য হারিয়ে যায়। বান তার কথা শেষ করতে দিলেন না। বোঝা গেল তিনি বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। তিনি বললেন, সে যা হোক, আপনি কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছেন না। কেন তিনি বাস ধরে এমন একটি ছোট্ট শহরতলিতে এসে পৌঁছবেন, যিনি যেখানকার কিছুই জানেন না? জানেন কি? বাঞ্চের কথার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সার্জেন্ট বলেন, না, মনে হচ্ছে এই জায়গাটা সম্পর্কে তিনি খুব একটা ওয়াকিবহাল ছিলেন না। এবার তার কণ্ঠস্বরের কিছুটা ক্ষমা প্রার্থনা ভঙ্গিমা জেগে উঠেছে। অকারণে খুসখুস করে কাশলেন তিনি। নিজের দুটি পায়ের উপর ভর দিয়ে দৃঢ়ভাবে দাঁড়াবার চেষ্টা করেন। তারপর বলেন, কিছুক্ষণের মধ্যে মিস্টার এবং মিসেস একলেস এখানে এসে পৌঁছবেন। ম্যাডাম, আপনি আর একটু সময় অপেক্ষা করুন। আমার মনে হচ্ছে আসল তথ্যটা ওই দম্পতির কাছ থেকেই জানা যাবে। আশা করি একটু সময় অপেক্ষা করতে আপনার কোনো আপত্তি থাকবে না। মান তীর্যক কণ্ঠস্বরে বলে উঠলেন, না, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমাকে তো এখন অপেক্ষা করতেই হবে। আসলে ওনাদের জন্য আমি কিছু গোপন শব্দ লুকিয়ে রেখেছি, সেসব বলে দেব। এই কথা সার্জেন্ট হাসের চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি বলেন, ঠিক আছে, আপনি না হয় একটুখানি সময় অপেক্ষা করুন। বাঞ্চ বলেন, আমি ভাবছি এটা বোধহয় শুধু একটা হত্যার ঘটনা নয়, এর অন্তরালে অন্য কোনো রহস্য ঘনীভূত হয়ে আছে। ভিকারের গেটের মধ্যে দিয়ে একটি গাড়ি প্রবেশ করল। সার্জেন্ট হাস উদাসীনভাবে গাড়িটির দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন, মনে হয় স্ত্রী এবং শ্রীমতী একলেস এখানে এসে গেছেন। ম্যাডাম, ওরা আপনার সঙ্গে কথা বলতে চাইবেন নিশ্চয়ই। এই কথা শুনে ক্ষণকালের জন্য বাঞ্চ কি যেন চিন্তা করলেন। বেশ বোঝা যাচ্ছে তিনি মনে মনে সাহস সঞ্চয় করার চেষ্টা করছেন। আসলে তাকে এখন একটা শোকাবহ বাতাবরণের সামনে এসে দাঁড়াতে হবে। এই অস্বস্তিকর মুহূর্তটাকে এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু তিনি জানেন তা সম্ভব নয়। বাঞ্চ অনুচ্চ কণ্ঠস্বরে বলেন, আমরা মনে হয় জুলিয়ানকে ডেকে পাঠানো দরকার। জুলিয়ান আমাকে সাহায্য করতে পারবে। যখন মানুষের মনের আকাশে শোকের মেঘ জড়ো হয়, তখন একজন পাদ্রীর সাহায্য দরকার হয়। সি এবং শ্রীমতী একলেসকে দেখে মনে হলো বাঞ্চ যেমনটি অনুভব করেছেন তারা ঠিক তেমনই। বাঞ্চ তাদের দিকে ভালোভাবে তাকালেন। কেমন একটা অনুভূতি সঞ্চালন ঘটে গেল তার মনের মধ্যে। শান্তভাবে তিনি ওই দম্পতিকে অভ্যর্থনা জানালেন, কিন্তু তার মনের ভেতর বিস্ময় উদ্রেক হলো কেন? মিস্টার একলেসকে আমরা একজন সুদেহের অধিকারী পুরুষ বলে মনে করতে পারি। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের দেখলে মনে হয় তাদের সবসময় সুখের ব্যাপারে অবগাহন করতে ভালোবাসে। এই বসুন্ধরাতে কোনো দুঃখ আছে সেটা তারা ভুলে থাকতে ভালোবাসেন। তাকে দেখে সে কথাই মনে হলো বাঞ্চের। এবার শ্রীমতী একলেসের কথা বলি। একলেসকে দেখলে যেমন অগোছালো স্বভাবের মহিলা বলে মনে হয়। তার মুখটা গোলাকৃতি, আকারে ছোট, তার কণ্ঠস্বরের মাত্র তীক্ষ্ণতা আছে, কিন্তু সেটা খুবই মিনমিনে। তার মধ্যে ভেসে উঠছে অনিশ্চয়তা। তিনি বললেন, মিসেস হারমান, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমাদের কাছে কত বড় একটা শোকের ঘটনা। বাঞ্চ বলে উঠলেন, হ্যাঁ, আমি তা অনুমান করতে পারছি, কিন্তু যেটা ঘটে গেছে সেটাকে তো আটকাবার কোনো উপায় নেই। এখন আসুন আমরা ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করি। অনুগ্রহ করে আপনার একটু বসবেন কি? এই সময় আপনি কি কিছু খাবেন? এখন কি চা খাওয়ার সময় হয়ে গেছে? বেশ বুঝতে পারার চেয়ে অসংলগ্ন কথাবার্তার মধ্যে দিয়ে বাঞ্চ তার হারানো ব্যক্তিত্ব পুনরুদ্ধারের চেষ্টায় মেতে আছেন। শ্রীযুক্ত একলেস হাত নেড়ে বলেন, না, এখন আমরা কিছুই খাবো না। আমাদের যে আপনি খেতে বলেছেন এর জন্য আমরা আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এখন কিছু কথা বলতে হবে। বেচারি উইলিয়াম কি বলছে সেটা আমাদের জানা দরকার। তার সম্পর্কে আপনি কোনো খবর পেয়েছেন কি? শ্রীযুক্ত একলেসের কণ্ঠস্বরের ভেতর কৌতূহল ঝরে পড়ছে। এবার শ্রীমতী একলেসের পালা। তিনি বলেন, আহা, বেচারি ভাইটি দীর্ঘদিন বিদেশ ঘুরিয়ে বেরিয়েছে। আমার মনে হয়
ওর বোধহয় এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যেগুলোকে আমরা ঠিকমতো ব্যাখ্যা করতে পারবো না। জীবনে চলার পথে অনেক সময় আমাদের নানা অনভিপ্রেত ঘটনার সামনে এসে দাঁড়াতে হয়, এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে হয় যাদের অতীতটা খুব একটা উজ্জ্বল নয়। কোনো একটা অজ্ঞাত কারণে আমার ভাইটি খুব শান্ত সময় হয়ে যায়, সবসময় নিজেকে তৈরি করা জগতের মধ্যে বাস করতে ভালোবাসত। আসলে যখন সে বাড়িতে ফিরে আসে তখন তো চরিত্রের মধ্যে লক্ষণীয় পরিবর্তনটা আমার নজরে পড়েছিল। বারবার সেই বলতো এই পৃথিবীটা তার পক্ষে বাসযোগ্য নয়, এখানে সে কিছুই করতে পারবে না, হতভাগ্য, এছাড়া আর আমি কী বলতে পারবো তাকে। ছোটোবেলা থেকে ভাইটি ছিল এমন আবেগপ্রবণ আর পালানো মনোভাবের। সত্যি এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি মুহূর্তে আমাদের কত রক্তাক্ত সংগ্রামের সামনে দাঁড়াতে হয়, শত প্রতিবন্ধকতার সামনে এসে বসতে হয়। তার সঙ্গে লড়াই করার মতো সাহস আমাদের দরকার। তাহলে সে নিজেকে এইভাবে বিসর্জন দেবে, আমি তা ভাবতেই পারছি না। বাঞ্চ দুজনের দিকে তাকালেন। কিছুক্ষণ সময় কেটে গেল। তখন সেখানে বিচার করছে সীমাহীন নৈশব্দ। আসলে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন ভাষারা সব হারিয়ে যায়। শ্রীমতী একলেস বলেন, আমার স্বামীর রিভলভারটা নিয়ে এই ঘটনা ঘটে গেছে, কিন্তু রিভলভারটা সে যে নিয়েছে সেটা কি আমরা জানতাম? না, আমরা কেউ জানতাম না। সে বাসে চেপে এখানে এসেছে, এখানে এলো কেন সেটা আমি বুঝতে পারছি না। সে তো এই ঘটনাটা আমাদের বাড়িতেও ঘটাতে পারতো। মিস্টার একলেস বিড়বিড় করে বলে ওঠেন, হতভাগ্য, তার জন্য আমার অনুতাপ হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, এই কাজটা করা তার পক্ষে উচিত হয়নি। আবার কিছুক্ষণে সীমাবদ্ধ নীরবতা। শ্রীযুক্ত একলেস বলে উঠলেন, সে কি কোনো খবর দিয়েছে? তার মুখ থেকে উচ্চারিত শেষ শব্দগুলি কী ছিল? তার মধ্যে কোনো লুকোনো সংকেত ছিল কি? তার চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। উজ্জ্বল চোখ মেলে তিনি বাঁচকে পর্যবেক্ষণ করলেন। শ্রীমতী একলেসকেও দেখা গেল বাঁচের দিকে তাকিয়ে থাকতে। এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি যে মনে মনে কতটা উদ্বিগ্ন হয়ে আছেন সেটা তার আচরণে পরিস্ফুটিত হলো। যদিও প্রাণপণ চেষ্টায় মনের মধ্যে হঠাৎ উঠে ওঠা এই উত্তেজনাকে চেপে রাখার চেষ্টা করছিলেন। তার অভিব্যক্তির এই পরিবর্তনে বাঞ্চ অবাক হলেন। বাঞ্চ শান্তভাবে বলেন, না। তিনি একেবারে মৃতাত্ম অবস্থায় চার্চে এসে পৌঁছলেন। কিন্তু কেন? তার মুখ থেকে একটি শব্দ বেরিয়েছে, স্যাংচুয়ারি, অর্থাৎ অরণ্য আবাস। এই শব্দের অভ্যন্তরে কি কোনো বুড়ো অর্থ লুকিয়ে আছে যা আমি বুঝতেই পারছি না? শ্রীযুক্ত একলেস অবাক হওয়ার কণ্ঠে বললেন, স্যাংচুয়ারি শব্দটি বললো কেন? শ্রীমতী একলেস বাধা দিয়ে বলতে চেষ্টা করলেন, আমার মনে হয় এটা বোধহয় খুব পবিত্র একটা জায়গা। হয়তো কোনো এক পাপ থেকে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল। তার মনের ভেতর অনুশোচনা আগুন জ্বলে উঠেছিল। বাঞ্চ বলেন, মৃত্যুর আগে ভদ্রলোক আরও কিছু বলবার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাটা সফল হয়নি। তিনি প্লিজ এই শব্দটা বলেছেন। তার মুখ থেকে আর একটি শব্দও বেরিয়ে আসে। শ্রীমতী একলেস রুমাল দিয়ে চোখ মুছলেন, তারপর একটু হেঁচে বললেন, ওহ, আমার প্রিয় ভাইটি, আমি ব্যাপারটা কী করে সহ্য করে বুঝতে পারছি না। বেশ বোঝা যাচ্ছে এই ঘটনাতে তিনি বিহ্বল হয়ে উঠেছেন। তিনি বললেন, পাম, এই ব্যাপারটাকে শান্তভাবে মানতেই হবে। সব জিনিস তো আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি না। বেচারি উইলি যখন সে শান্তি শয্যায় শুয়ে আছে, এসো আমরা ব্যাপারটা এইভাবে ভাববার চেষ্টা করি। শ্রীমতী হারমান, আশা করি আমাদের আগমনে আপনার দৈনন্দিন জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। আমি জানি একজন ভাইকারের স্ত্রীকে কত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয়, ব্যাপারটা আমাদের স্পষ্ট জানা আছে। এবার করমর্দনে পালা। তারপর একলেসটা যাবার জন্য এগিয়ে গেলেন। তাদের আচরণের ভিতরে দ্রুততার ছাপ স্পষ্ট উঠেছে। যেতে যেতে শ্রীমতী বললেন, আর কি কিছু বলার বাকি থেকে গেল? আচ্ছা, আপনি কি তার গায়ে কোটটি দেখেছেন? বাঞ্চ অবাক হওয়া কণ্ঠস্বরে বলে, কোট? কি বলতে চাইছেন আপনি? শ্রীমতী একলেস বললেন, না, অনেক সময় মানুষ তার পছন্দের পোশাক পরেই আত্মহত্যা করে, বুঝতে পারছেন তো? এখানে আবেগ কাজ করে। তার কাছ থেকে একটা ঘড়ি পাওয়া গেছে, আর একটা ওয়ালেট, একটা রেলের টিকিট ছিল, এছাড়া কিছু পাওয়া যায়নি। আমি সব কিছু সার্জেন্ট হাসের হাতে তুলে দিয়েছি। থেমে থেমে কথা বললেন বাঞ্চ। শ্রীযুক্ত একলেস বলেন, ঠিক আছে, তাহলে এবার আমাদের যেতে হবে। আমার মনে হয় ওয়ালেটের ভেতর ওর ব্যক্তিগত কাগজগুলো ঢোকানো ছিল। বাঞ্চ বলেন, না, এখানে একটা 1 পাউন্ডের নোট ছাড়া কিছুই ছিল না, আর কিচ্ছু না। ওর চিঠি ছিল না? চিঠি অথবা চিরকুট? এই প্রশ্ন শুনে বাঞ্চ মাথা নাড়লেন। ঠিক আছে, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী হারমান। যে কোটটি সে পরে এসেছিল সে কোথায় গেল? সার্জেন্টের হাতে চলে গেল কি? বাঞ্চ সব কিছু মনে করার চেষ্টা করলেন। তিনি বলেন, না, আমার তো মনে পড়ছে না। আমি আরও একবার পুরো ব্যাপারটা ভেবে দেখবার চেষ্টা করি। ডাক্তার আর আমি তার কোট খুলে দিয়েছিলাম যাতে ক্ষতচিহ্নটি পরিষ্কারভাবে দেখা যায়। এবার তিনি ঘরের চারপাশে শূন্য দৃষ্টিতে তাকালেন। তারপর ধীরে ধীরে বলেন, কোটের ওপর রক্তের দাগ কালচে হয়ে গেছিল। আমি এটা ওপরে নিয়ে গেছেন পরিষ্কার করার জন্য। এখন আমার বেশ স্পষ্ট মনে হচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন শ্রীমতী হারমান, তাহলে কষ্ট করে আপনাকে একবার যেতে হবে। ওই কোটটাই হলো মৃত ব্যক্তির শেষ স্মৃতিচিহ্ন। বুঝতেই পারছেন এই ব্যাপারটা আমার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ। ওই কোটটা ছাড়া আর কোনো স্মৃতি আমরা ধরে রাখবো বলুন তো? বাঞ্চ বলেন, ঠিক আছে, আগে কোটটা পরিষ্কার করা হবে। তার গায়ের রক্তে কলঙ্ক রেখা রয়েছে। এই কথা শুনে ভদ্রকাঠের উত্তেজিত বলেন, না না, এর কোনো দরকার নেই। ওটা যে অবস্থা আছে সে অবস্থাতেই ফেরত দিলে আমি খুশি হব। ওনার আচরণে পরিবর্তনে বাঞ্চ একটু অবাক হলেন। তার বলেন, ঠিক আছে, আমাকে 1 মুহূর্ত সময় দিন, আমি এখনই ওপরতলা থেকে নিয়ে আসছি। তিনি চলে গেলেন ওপরতলায়। তারপর নিচে নেমে এলেন কিছুক্ষণ বাদে। এসে নিঃশ্বাস বন্ধ করা অভিব্যক্তির মধ্যে বলে, আমি খুবই দুঃখিত, যে মেয়েটি আমার সংসার দেখাশোনা করে সেই কোটটাকে নিয়ে চাদরে বেঁধে রেখেছিল। আর একটু হলে এই কোটটাকে সে ধোলাইখানায় পাঠিয়ে দিত। আমার সৌভাগ্য তেমন কোনো ঘটনা ঘটেনি। অনেকক্ষণ সময় লাগলে ওটাকে খুঁজে বার করতে। এই দেখুন, আমি এই কোটটা নিয়ে এসেছি।
এটাকে একটা বাদামি কাগজে জড়িয়ে আমাদের হাতে তুলে দিই কেমন? বাঞ্চের এই প্রশ্নে ভদ্রমহিলা অথবা ভদ্রলোকের চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। এবার বিদায় নেবার পালা। একলেস দম্পতি জিপে উঠে চার্চ প্রাঙ্গণ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। বাঞ্চ এবার ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা চিন্তা করার চেষ্টা করলেন। তিনি ঘরের ভেতর প্রবেশ করলেন, ধীর পায়ে পৌঁছে গেলেন তার একান্ত স্টাডিতে। যখনই তার মাথায় নানা চিন্তার বীজ জমে, স্টাডিতে বসে সেই সমস্যার সমাধানের চেষ্টা করেন। ওখানে রেভারেন্ড জুলিয়ান হারমান বসেছিলেন। তিনি বোধহয় শান্তভাবে কোনো একটা ব্যাপার নিয়ে ভাবনা করছিলেন। আসলে তিনি একটি নীতিবাক্য রচনা করছিলেন। সময়ের সুযোগ পেলে এমনভাবে তিনি ছন্দের তালে তালে নীতিবাক্য লিখতে ভালোবাসেন। তার মনে হলো এবার বোধহয় তার ভাবনায় ছেদ পড়ে যাবে, কিন্তু তিনি যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জুডিকা এবং পার্সিয়ার মধ্যে রাজনৈতিক টানাপোড়েন যতটা ঘটেছিল সাইনাসের রাজত্বকালে, এখন হঠাৎ ছন্দপতন ঘটে গেল। তিনি বলেন, প্রিয়তমা। বাঞ্চ বলল, জুলিয়ান, স্যাংচুয়ারি শব্দটি আসল অর্থ কি তুমি তা জানো? জুলিয়ান অবাক চোখে স্ত্রীর দিকে তাকালেন। বেশ বুঝতে পারা যাচ্ছে অভাবিত এই ঘটনাটাকে কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে। আসলে তিনি শান্ত জীবন যাপন করতেই ভালোবাসেন। জুলিয়ান বলেন, ঠিক আছে, আমি তোমাকে এই শব্দটা আসল মানে বুঝিয়ে দিচ্ছি। রোমান এবং গ্রিক মন্দিরগুলোতে একটা ছোট্ট কুঠুরি থাকে যেখানে কোনো দেবতার মূর্তি বসানো থাকে। তুমি বলতে পারো এটা হলো দেবী এই শব্দটির ল্যাটিন প্রতিশব্দ। এর মধ্যে আরেকটা ব্যাপার লুকিয়ে আছে যাকে আমরা নিরাপত্তা বলতে পারি। যে কোনো বিষয়ে ভদ্রলোকের অসীম জ্ঞান। আসলে আমি ছোট্ট বয়স থেকে তিনি গভীরভাবে পড়াশোনা করেছেন বলেই বোধহয় এই জ্ঞান অর্জন করতে পেরেছেন। তিনি গড়গড়িয়ে বলে চললেন, 399 খ্রিস্টাব্দে এই শব্দটার একটা আলাদা গুরুত্ব ছিল। তখনকার দিনে খ্রিস্টীয় চার্চে শব্দটি একটি অতিরিক্ত মর্যাদা পেত। এখান থেকেই জনগণের প্রতি নানা নির্দেশ উচ্চারিত হতো। ইতিহাস সব থেকে পুরনো যে স্যাংচুয়ারি অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি সেটা 600 খ্রিস্টাব্দে এথেলবার্ট থেকে বেশ কিছু নির্দেশ জারি হয়েছিল। জনগণ এই নির্দেশনামা অক্ষরে অক্ষরে মেনে চলতে বাধ্য থাকত। উনি হয়তো আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু এতটা শোনার মতো ধৈর্য শ্রীমতী নেই। মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে থাকে, তাই এই কথা ইতি থামতে হবে। শ্রীমতী বললেন, প্রিয়তম, সত্যি তুমি কত জানো কিছু, তোমার জন্য আমার বেশ অহংকার হয়। উনি ঝুঁকে পড়ে স্বামীর নাকের ডালতে চুমুর চিহ্ন এঁকে দিলেন। হঠাৎ এই পথ পরিবর্তন জুলিয়ান কেমন যেন হয়ে গেলেন। মনে হলো তিনি বোধ একটা কুকুর ছানা দারুণ একটা খেলা দেখিয়ে মনিক পত্নীকে তাক লাগিয়ে দিয়েছেন। পাঁচ বলে উঠলেন, একলেস দম্পতি এখানে এসেছিলেন। এবার ভাইকারে অবাক হওয়ার পাল। আসলে তিনি গভীর জ্ঞান সাগরে সাঁতার কাটতে ভালোবাসেন। তার ভূভঙ্গিতে জেগে উঠল উৎসুক। তিনি বললেন, একলেস, আমার তো ঠিক মনে পড়ছে না। ঠিকই, তুমি এর মধ্যেই তাদের ভুলে গেলে? চার্চে যে মানুষটি মারা গিয়েছেন তার বোন এবং বোনের স্বামী। প্রিয়তমা, তোমার উচিত ছিল আমাকে ডেকে পাঠানো। বাঞ্চ কঠিন কণ্ঠস্বরে বলে, আমি তার কোনো মানে খুঁজে পাচ্ছি না। তারা তো শোক সংবরণের জন্য এখানে আসেননি, তারা এসেছিলেন অন্য কাজে। আমি যদি কালকে খাবার কাস্টরে তুলে রাখি তাহলে কি তুমি সেটা খেয়ে নিতে পারবে জুলিয়ান? আমার মনে হচ্ছে আমাকে লন্ডনে যেতে হবে, সেখানে সেল শুরু হয়ে যাবে। রিফাইনটা আবার অবাক হয়ে গেলেন। শূন্য চোখে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, সেখানে সেলস মানে জাহাজ? সেটা কি ইয়েট নাকি একটা নৌকো অথবা এমন কিছু? এবার বোধহয় বাঞ্চে রেগে যাবার পালা। তার পরিবর্তে তিনি খিলখিলিয়ে হেসে উঠে বলেন, না ডার্লিং, বয়স অ্যান্ড কোটম্যানের সাদা জিনিসপত্রের সেল শুরু হয়ে গেছে। তুমি তো জানো এখন আমার বেডশিটের কত দরকার। টেবিল ক্লথটা নোংরা হয়ে গেছে, তোয়ালেগুলো পাল্টাতে হবে, আর কত কিছু টুকটাকি বাজার করতে হবে। আমি জানি না গ্লাস ক্লথগুলোর কী অবস্থা, কেচে কেচে সেগুলো তো প্রায় ছিঁড়েই গেছে। এছাড়া গভীরভাবে চিন্তা করে তিনি বলেন, আমার মনে হয় একবার আন্ট গ্র্যাগের সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।